জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই। দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। ছুটির দিনে নির্বাচনী প্রচারণায় মুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীদের গণসংযোগ, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কাজ করার প্রতিশ্রুতি। ফিল্মি কায়দায় গাড়িতে বিশেষ চেম্বারে মাদক চোরাচালান। অটোমেটিক সুইচ ও গোপন স্থানে ডগ স্কোয়াডের সহায়তায় উত্তরায় উদ্ধার। 2 সদস্য র্যাবের জালে। শুল্ক চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারে বেড়েছে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি। গত 3 মাসেই $201 কোটি আয়। বছর ব্যবধানে বেড়েছে 8.6%। এবং ইসরায়েলে বন্দী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার উদ্যোগ সরকারের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন তেল আবিবের। পর্যবেক্ষণে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের দিনই হতে পারে গণভোট, তবে সময়সীমার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে ছেড়ে দিতে চায় ঐকমত্য কমিশন। এতে থাকবে 2টি প্যাকেজ, যাতে নোট অব ডিসেন্ট থাকা বিষয়েও মতামত দিতে পারবে ভোটাররা। সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ থেকে যাবে বলে শঙ্কা তার। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান একজন রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির প্রতিবেদন। প্রায় 7 মাসের আলোচনায় শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক। তবে ঝুলে আছে নোট অফ ডিসেন্ট থাকা বিষয়ের ভাগ্য এবং গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে বিতর্ক। এসব সমাধানের ভার পড়েছে জাতীয় ঐকমত্য কমিশনের ওপর। এরই মধ্যে 15 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান করার কথা জানিয়েছে কমিশন। তবে তার আগে চূড়ান্ত করতে হবে সনদ। এক্ষেত্রে মোটা দাগে 2 ভাগে বিভক্ত দলগুলো। বিশেষ আদেশ জারি করে নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিশেষ আদেশে আপত্তি জানিয়েছে বিএনপি। এর পরিবর্তে অধ্যাদেশ জারির পক্ষে দলটি। নির্বাচনের আগে গণভোটকে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রয়াস হিসেবে দেখছে বিএনপি সহ কয়েকটি দল। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে কমিশন। দলগুলোর ঐক্য না হওয়ায় বিশেষজ্ঞ প্যানেল যে মতামত দিয়েছে সেটি ভিত্তি ধরছে কমিশন। এক্ষেত্রে একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে হতে পারে গণভোট। ঐক্যমত্য সৃষ্টি করা একটা দুরূহ প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে। তো সেইভাবে আমরা মনে করি যে আমাদের প্রস্তাব যাবে। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, গণভোটে থাকবে শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট বিষয়। ওটা বিষয় নিয়ে হবে 2টি প্যাকেজ, যাতে থাকবে 30টি সংস্কারের উল্লেখ। হ্যাঁ না ভোটে মতামত জানাবে ভোটাররা। তবে গণভোটের সময়সীমা সরকারের সিদ্ধান্তের উপর ছাড়তে চায় কমিশন। যেগুলোতে ডিসেন্ট হয় আর কিছু ডিসেন্ট আছে, 9টার মতো ডিসেন্ট আছে। একটা প্যাকেজ হবে যেগুলোতে ডিসেন্ট নাই, যেগুলোতে মত পার্থক্য না, আর একটা হবে যেগুলোতে মত পার্থক্য আছে। তো এবং ভোটারদের সুযোগ হবে হ্যাঁ কিংবা না উত্তর দেওয়ার। একটা নির্বাচন করা একটা বিরাট কর্মযজ্ঞ, এতে অনেক ব্যয় হয়। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের জন্য অনেক কাঠখড় পোড়াইতে হয়। এখন এটা বহুলাংশে নির্ভর করবে সরকারের উপর। সনদ পুরোপুরি বাস্তবায়ন না হলে ফ্যাসিজম থেকে যাওয়ার শঙ্কা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই প্রধানের। ফ্যাসিস্ট সরকার, একটা স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্র এখানে এখনো বহাল রয়েছে। যদি সবগুলো যদি বাস্তবায়িত না হয়, তাহলে অবশ্যই যে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার, সব সংস্কারগুলো হবে না। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই, সে ব্যাপারেও কিছুটা সন্দেহ থেকে যাবে। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান এই রাজনৈতিক বিশ্লেষকের। অস্থিরতায় নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশ দীর্ঘমেয়াদের সংকটের মধ্যে পড়বে বলে শঙ্কা তার। যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই নির্বাচনটি আয়োজন করা না যায়, তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়তে পারে।
ফলে আমরা মনে করি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মানসিকতা তৈরি হওয়া দরকার এবং যাতে জাতীয় নির্বাচনও বাধাগ্রস্ত না হয় এবং এই গণভোটটি আয়োজনের ক্ষেত্রেও যেন কোনো রকমের অসুবিধা না হয় সেটির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হওয়া দরকার। রাষ্ট্রের বিভিন্ন খাতে মৌলিক সংস্কারে 3 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 72টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের প্রচারণার উত্তাপ। সকাল থেকে আবাসিক হলগুলোতে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করে ভোট চান তারা। জুমার নামাজের পর মসজিদ প্রাঙ্গণ, পরিবহন মার্কেট ও শহীদ মিনার এলাকায় জমজমাট প্রচারণা চালাবেন তারা। এদিকে শিক্ষক কর্মকর্তারা ঘোষণা দেন, রাকসু নির্বাচনের আগে পোষ্য কোটা বা শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় নতুন করে আন্দোলনে যাচ্ছেন না। এতে 16 অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে আর কোনো শঙ্কা থাকছে না বলে মনে করছেন নির্বাচন কমিশন। ভালোই সাড়া পাচ্ছি, স্টুডেন্টরা আমাদেরকে ভালোভাবে গ্রহণ করতেছেন। আমরা প্রার্থীরা প্রতিটা রুমে রুমে যাচ্ছি। বন্ধের কারণে একটু নির্বাচনের আমেজ কমে গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখতেছি আবার নির্বাচনের আমেজ ক্যাম্পাসে ফিরে আসছে। শিক্ষার্থীদের চিন্তা ভাবনা এবং তাদের প্রত্যাশা হচ্ছে অনেক। আমি এই হলের প্রত্যাশা পূরণের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে সাথে নিয়ে এই হলকে একটা ছাত্র বান্ধব, একটা সুন্দর একটা হল করার জন্য হচ্ছে যে কাজ জিএস পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতেছি স্বতন্ত্র। ছুটির দিনেও মোটামুটি ভোটারদের মধ্যে এবং প্রার্থীদের প্রচারণা দেখছি, ভোটারদের মধ্যে এক ধরনের আমেজ দেখা যাইতেছে। স্বতন্ত্র দলীয় জোটে যারা ব্যানারে আছেন প্রত্যেকে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে সক্ষম হব, বা আমরা আচরণবিধি যেগুলো আছে সেগুলো মেনে চলবো। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। ছুটির দিনেও জমজমাট প্রচারণা চলছে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে। আমরা দেখেছি এদিন সকাল থেকে হলগুলোতে প্রার্থীরা হলের এ মাথা ও মাথা চষে বেড়াচ্ছেন এবং তারা ভোটারদের কাছে তাদের ভোট প্রার্থনা করছেন এবং তাদের যে প্রচারপত্র রয়েছে, ইশতেহার রয়েছে, সেগুলো তারা শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট ছাত্র প্রতিনিধি এবং হল সংসদ নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তারা সকালে এই হলগুলোতে আসেন। আমি এই মুহূর্তে রয়েছি শহীদ জিয়াউর রহমান হলে। বাকি যে 17টি হল রয়েছে সব হলগুলোর চিত্রই একই এবং সেখানে তারা প্রার্থীরা যাচ্ছেন এবং তাদের যে ভোট সেটি চাচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে তাদের যে ইশতেহার, প্রচারপত্র, সেগুলোও কিন্তু আসলে এক একজন এক এক চিন্তা বা ভাবনার জায়গা থেকে করেছেন। তারা নানান প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তারা মনে করছেন যে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে প্রার্থীরা যেটি বলছেন যে আজকে শুক্রবার, যেহেতু দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা আবাসিক হলগুলোতেই অবস্থান করে, সে কারণেই সকাল থেকে তারা এই আবাসিক হলে অবস্থান নিয়েছেন। অন্যদিকে নামাজের পর মসজিদ প্রাঙ্গণ, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং পরিবহন মার্কেট সহ যেখানে জমজমাট এলাকাগুলো এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে সেখানে তারা প্রচারণা করবেন। এবং তারা বলছেন যেহেতু 16 অক্টোবর নির্বাচন এবং তারা এই প্রচারণা সব সময় করতে চান এবং রাকসু নির্বাচন কমিশনের যে নির্ধারিত সময় রয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে তারা প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে যেতে চান এবং তাদের যে ভোটের বার্তা সেই বার্তাটি দিতে চান। আপনাকে জানিয়ে রাখি যে রাকসু নির্বাচন এর আগে 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর আন্দোলনের কারণে সেটি 16 অক্টোবর নিয়ে যায়। এরপর একটি অচল অবস্থা তৈরি হয় এবং এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু গতকাল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা ঘোষণা দিয়েছেন যে 16 অক্টোবরের আগে তারা কোনো আন্দোলন করবে না। ফলে সব ধরনের শঙ্কা, সন্দেহ, দোলাচল সেটি শেষ হয়েছে এবং নির্বাচন কমিশন জানিয়েছে 16 অক্টোবর নির্বাচন হচ্ছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে পুরো দমে প্রচারণা চলছে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিচার, সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 4 দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আজ 4 দফায় তাদের আজকের এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং তাদের প্রথম যে দফাটি আছে সেটি হচ্ছে আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সংসদের উভয় কক্ষ অর্থাৎ উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ 2 কক্ষেই কিন্তু তারা পিআর দাবি করছেন।
একই সাথে আগামী জাতীয় নির্বাচনের আগে বর্তমান যে ঐক্যমত্য কমিশনের রাষ্ট্র সংস্কার কর্মসূচি আছে, সেই রাষ্ট্র সংস্কার কর্মসূচির দৃশ্যমান পদক্ষেপ তারা দাবি করছেন। এবং একই সাথে বিগত সরকারের আমলে যতগুলো গণহত্যা হয়েছে, দুর্নীতির সাথে যারা জড়িত ছিল, নানা রকম অপকর্মের সাথে যারা জড়িত আছে, তাদের সকলের বিচার আগামী জাতীয় নির্বাচনের আগে দৃশ্যমান করার দাবিতে মূলত আজ এই সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং আমরা জানি যে এই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা 2টায়, কিন্তু সকাল 10টা থেকেই কিন্তু ঢাকার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী যারা তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে তারা এসছেন এবং তারা নির্ধারিত আসন গ্রহণ করেছেন। এবং আমরা জানি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম আজকের এই সমাবেশের প্রধান অতিথি, এবং তিনি কিন্তু 2টার পর এই মঞ্চে উপনীত হবেন এবং তার বক্তব্য দিবেন। আমরা যে বিষয়টি জেনেছি যে তাদের যে 4টি দফা আছে, এই 4 দফা দাবিতে তারা যে গত 18 সেপ্টেম্বর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করেছিল, তারই অংশ হিসেবে আজ এই ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে তাদের যে দাবি, সেই দাবিগুলো তারা তুলে ধরছে। তো এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে ইসলামী শ্রমিক আন্দোলনের যে সমাবেশ, সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সোহরাওয়ার্দী উদ্যানে। শহীদ জেহাদ দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্মরণ সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাসিনার নেতৃত্বে, হাসিনাকে শুধু হাসিনা বললে বোধহয় একটু সম্মান দেওয়া হবে, মনস্টার হাসিনা, দানব হাসিনা আমাদের সমস্ত কিছুকে এসে তছনছ করে দিয়ে গেছে। আমাদের বিচার ব্যবস্থা, আমাদের প্রশাসন, আমাদের নির্বাচনের প্রক্রিয়া, আমাদের অর্থনীতি, স্বাস্থ্যনীতি, শিক্ষা ব্যবস্থা, সমস্ত জায়গাতে সে তছনছ করে দিয়েছে। এই যে মনস্টার, এই যে দানব, তার হাত থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। বিএনপির অবদান নিয়ে অনেকে অনেক কথা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছে, অথবা কিছু কিছু সংগঠন, কিছু কিছু মানুষ তারা এই আন্দোলনকে শুধু নিজেদের আন্দোলন বলে দাবি করেছে। আমি তাদের অবগতির শুধু একটা কথা বলতে চাই যে আমরা গণতন্ত্রের জন্য সমগ্র সময়টাই লড়াই করেছি। নিশ্চয়ই এই যে আজকে যেই জন্য আপনারা বসেছেন, যাকে স্মরণ করবার জন্য, সেই আন্দোলনও ছিল কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন। এটা একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্যই কিন্তু তখন ছাত্র জনতা সেদিন সেইভাবে রাস্তায় নেমে এসেছিল। ঠিক একইভাবে দীর্ঘ 15 বছর আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে উৎখাত করার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এখানে খুব কম মানুষ আছে যাদের বিরুদ্ধে মামলা হয় নাই, কম মানুষ আছে যাদেরকে কোর্টের বারান্দায় বারবার যেতে হয় নাই। এখনো অনেকেই আছেন যাদের মামলা প্রত্যাহার হয় নাই, কি ঠিক কিনা? আমাদের প্রায় 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলী সহ আমাদের 1700 নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে। আজকে তাদের নাম উচ্চারিত হয় দুর্ভাগ্যজনকভাবে খুব কম, অথচ তারাই সেদিন সবচেয়ে বেশি ভিকটিম হয়েছিল। আজকে পত্র পত্রিকায় দেখি অনেক ছবি ছাপা হয়, ইলিয়াস আলীর ছবি খুব কম ছাপা হয়। এটা দুর্ভাগ্যের। আমি মনে করবো যে আমাদের মিডিয়া এই বিষয়টাতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবে। বন্ধুগণ, এই কথাগুলি বলছি এই জন্যে যে এত ত্যাগ শিকার পরে, এত রক্তপাত, এইবারই বোধহয় প্রথম শিশু, প্রায় 79টা জন শিশুকে হত্যা করা হয়েছে, মহিলাকে হত্যা করা হয়েছে, আনবিলিভেবল একটা হত্যাকাণ্ড হয়েছে। সেই গণতন্ত্র সুযোগ সৃষ্টি হয়েছে
একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার। এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার একটাই মাত্র পথ, তা হচ্ছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে, তাই না? নাকি বিকল্প কোনো পথ আছে? কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। আমরা যতই সংস্কার করি, যতই আমরা আপনার সব বুদ্ধিজীবীরা মিলে বিভিন্ন কৌশল আবিষ্কার করার চেষ্টা করি, যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। বন্ধুগণ, একটা কথা প্রায় বলার চেষ্টা করা হয়, একটা দোষারোপ করা হয়, বিএনপি নাকি সংস্কারের বিরুদ্ধে। আমার হাসি পায়। এই জন্য হাসি পায় যে বিএনপির জন্মই সংস্কারের মধ্য দিয়ে। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল যখন শেখ মুজিব করেছিলেন, সেখান থেকে শেখ মুজিবের যখন পতন হয়, তখন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির প্রতিষ্ঠাতা। সুতরাং বিএনপির জন্মই তো আপনার এই গণতন্ত্র থেকে, সংস্কার থেকে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায়। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সরাসরি যুক্ত ছিলাম। বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দিল নেতানিয়াহু সরকার। ইসরায়েলি মন্ত্রিসভা গাজা থেকে জিম্মি মুক্তির পরিকল্পনারও অনুমোদন দিয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে 200 মার্কিন সেনা মোতায়েন করবে ওয়াশিংটন। রোববার মধ্যপ্রাচ্যে সফরে যেতে পারেন ট্রাম্প। এদিকে গাজায় বিমান হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে দখলদাররা। ইসরায়েলি হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত 27 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি চুক্তির অনুমোদনের পরও গাজায় রক্ত ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের। স্থানীয় সময় শুক্রবার সকালেও খান ইউনুস ও গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। উপত্যকাটিতে একদিনে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। হামাসের স্নাইপারের গুলিতে এক সেনা নিহতের দাবি করেছে ইসরায়েল। এর আগে যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। হামাসের হাতে আটক জিম্মি মুক্তির পরিকল্পনারও অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। আলোচনায় অংশ নেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। এই চুক্তির আওতায় আগামী 24 ঘন্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। এর পরবর্তী 72 ঘন্টার মধ্যেই জিম্মিদের মুক্তি দেবে হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, আগামী সোম অথবা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে। তেল আবিব ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে 200 মার্কিন সেনা মোতায়েন করবে ওয়াশিংটন। রোববার মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন ট্রাম্প। সেখানে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা পাওয়ার দাবি করেছেন হামাসের নির্বাসিত নেতা খালিল আল হাইয়া। আর ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাষ্ট্র, তুরস্ক, কাতার ও মিশরের সমন্বয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। নাসরিন রুমি, সময় সংবাদ। মৃত্যুর 18 দিন পর সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হলো জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ। সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় সংযুক্ত আরব আমিরাত থেকে। এ সময় আবেগজড়িত কণ্ঠে সহায়তার দাবি জানান তার স্ত্রী। প্রাথমিকভাবে 35,000 ও পরে 3 লাখ টাকা দেয়া হবে বলে জানায় প্রবাসী কল্যাণ কর্তৃপক্ষ। এদিকে আটক 24 জনের মুক্তির দাবি জানিয়েছে স্বজনরা। সংযুক্ত আরব আমিরাতে জুলাই আন্দোলনে অংশ নেয়ার কারণে 24-এর 21 এপ্রিল আব্দুল হামিদকে গ্রেফতার করে ওই দেশের প্রশাসন। কারাবন্দী থাকা অবস্থায় তিনি গত 22 সেপ্টেম্বর মারা যান। অনেকদিন কারাগারে 1 বছর 2 মাস থাকার পরও আমরা অনেক চেষ্টা করেছি, বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় দূরে আমাদের ভাইকে আমরা জীবিত আনতে পারি নাই। এই জীবিত আজকে মৃত হয়ে আছে। আমরা চাই যে ওনারে রাষ্ট্রীয়ভাবে একটা সম্মাননা দিই। দেশটা স্বাধীন করে দেওয়ার পরে কেন আমাদের ভাইগুলো এখনো মুক্তি হয় নাই? অতি সত্ত্বে আমাদের ভাইগুলো আমরা মুক্তি চাই। বর্তমানে আমরা ইনস্ট্যান্ট দিলাম 35,000 টাকা, পরবর্তীতে আবারও 3 লক্ষ টাকা আর্থিক সহায়তা যেটা। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এ সময় আহত আরেক শিক্ষক হাসপাতালে ভর্তি।
পুলিশ জানায় রাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক শিবশঙ্কর রায় ও দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান বাদশাহ রাজশাহীর পবা থেকে মাছ ধরার সরঞ্জাম নিয়ে নওগাঁ যাচ্ছিলেন। পথে রাজশাহী নওগাঁ মহাসড়কের মনসুর জুট মিলের সামনে থেকে শিবশঙ্করের মরদেহ এবং আহত অবস্থায় আসাদুজ্জামানকে উদ্ধার করা হয়। স্কুটির পেছনের চাকা পাংচার হওয়া ছিল। কোনো প্রত্যক্ষদর্শী এবং ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে নিহত শিবশঙ্কর রায়ের মাথা, ঘাড় ও পায়ে আঘাতের চিহ্ন আছে বলে জানিয়েছে পুলিশ। শুল্কের দর কষাকষির মধ্যেও গেল প্রান্তিকে মার্কিন বাজারে তৈরি পোশাকের রফতানি আয় বেড়েছে 8.6%। ইপিপির দেয়া দেশভিত্তিক রফতানি পরিসংখ্যানে প্রচলিত বাজারে প্রবৃদ্ধির হিসেবে কানাডার পরই রয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন শুল্ক চাপের মধ্যেই বাংলাদেশি তৈরি পোশাকের রফতানি বেড়েছে যুক্তরাষ্ট্রের বাজারে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক গেল জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাসে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে $201 কোটি পোশাক। বছর ব্যবধানে যা বেড়েছে 8.6%। বরাবরের মতোই সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে ইউরোপীয় ইউনিয়নে। 3.64% প্রবৃদ্ধি নিয়ে গেল প্রান্তিকে ইইউতে গেছে $475 কোটি পোশাক। এ সময় বাংলাদেশি পণ্যের তৃতীয় শীর্ষ গন্তব্য যুক্তরাজ্যের বাজারে রফতানি হয়েছে $122 কোটি পোশাক। এক বছর আগের তুলনায় বেড়েছে 6.74%। সেপ্টেম্বর পর্যন্ত গেল 3 মাসে কানাডা থেকে পোশাক শিল্পের রফতানি আয় হয়েছে $33.67 লাখ। বছর ব্যবধানে বেড়েছে 13.63%। অন্তরা সেন, সময় সংবাদ। খাগড়াছড়িতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবর দানোৎসব পালিত হচ্ছে। সকালে জেলা সদরের বৌদ্ধ বিহারগুলোতে দানোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 1.5 শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও হাজারো পুণ্যার্থী অংশ নেন। ফুল পূজা ও বুদ্ধ পূজার পর পঞ্চলশীল গ্রহণ, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ স্বধর্ম শ্রবণ এবং নানা আচার পালন করা হয়। অনুষ্ঠানে রাঙামাটির রাজ বনবিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাথের ভান্তে উপস্থিত নারী পুরুষকে ধর্মীয় দেশনা প্রদান করেন। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে 7.5 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সুনামির আশঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলেও জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় সময় শুক্রবার সকালে ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের দাভাও শহরে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। আতঙ্কে ছোটাছুটি করে মানুষ, অনেকে নিরাপদ আশ্রয়ে চলে যায়। দাভাও অঞ্চলের স্কুল কলেজগুলো সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী ভূমিকম্পের মাত্রা প্রথমে 7.6 পরিমাপ করা হলেও পরবর্তীতে তা 7.5 বলে জানায় ফিলিপিন্সের আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা ফিভলক্স। এর কেন্দ্রস্থল উপকূল থেকে প্রায় 20 কিলোমিটার গভীরে। পরবর্তীতে সুনামি সতর্কতা জারি করা হলেও সে শঙ্কা কেটে যায়। এদিকে ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্ডিনান্ড মার্কোস জানিয়েছেন, উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি শুরু করা হয়েছে। উপকূলীয় এলাকাগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে সেনা, উপকূলরক্ষী ও জরুরি সেবা সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিকে প্রতিবেশী ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলে সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সতর্কতা জারি করা হয়েছে। সকলকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে দেশটির আবহাওয়া ও ভূতত্ত্ব সংস্থা। পাশাপাশি নাগরিকদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। অর্জিত শাহজিন, সময় সংবাদ। হংকং চায়নার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে দুপুর 1:30টায় দেশ ছাড়বে বাংলাদেশ দল। হোম ম্যাচে নাটকীয় হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া হামজা বাহিনী। যদিও ঘরের মাঠের ম্যাচ নিয়ে চলছে নানা সমালোচনা। সমিত সোম, ফাহমিদুলকে পরে নামানো সহ কোচের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে চলছে বিতর্ক। এসব আক্ষেপ নিয়েই হংকং যাচ্ছে লাল সবুজ। এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হলে বাকি সবকটি ম্যাচই জিততে হবে বাংলাদেশকে। তবে দেশ ছাড়ার আগে কোচের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন জামাল ভুঁইয়া। তাদের সঙ্গে অবশেষে আমি, জায়ান, সৌমিত, আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই। আমি যখন না খেলি এটা তো ভুল, এটা আমি বলবো। তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই, বাট এন্ড অফ দ্য ডে যেটা খেলবে এটা কোচের ডিসিশন। এই টিমের একটা হিস্টোরি আছে, তা আমরা লাস্ট গোল কনসিভ করি। আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি, মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে।
সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই, দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। প্রয়োজনে আবারও রক্ত দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। ধানের শীষকে ঠেকানো যায় না বলেই আটকাতে চেষ্টার অভিযোগ। এবং ইসরায়েলে বন্দী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার উদ্যোগ সরকারের। গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন তেল আবিবের, পর্যবেক্ষণে সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। এই ছিল সময় সংবাদে। এ পর্যায়ে খেলার সময় নিয়ে সঙ্গে থাকবেন তাজিন খন্দকার। আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।